হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এটা আমাদের পলিটিক্স সেকেন্ড ক্লাস। আমরা প্রথম ক্লাসে শেষ করেছিলাম ভারত বিভাজন দিয়ে, এবং ভারত বিভাজনের পর ভারতের যে আসন সংখ্যা 389 থেকে 299 হয়েছিল সেই পর্যন্ত আমরা সমাপ্ত করেছিলাম। আমরা আজকের ক্লাস তারপর থেকে শুরু করব। ভারতের যে সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধানের মোট সেশন ছিল 11টা। ফার্স্ট সেশন হয়েছিল 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত, এবং 11 নম্বর সেশন হয়েছিল নভেম্বর 1949 থেকে 1949 সালে 14ই নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত। এই বাকি যে সেশনগুলো আছে এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো মনে রাখা দরকার নাই। শুধুমাত্র ফার্স্ট আর 11 নাম্বার সেশনটা মনে রাখতে হবে। এবং এখানেই কিন্তু সংবিধান রচনা সমাপ্ত হয়েছিল 26 নভেম্বর 1949 সালে। তবে এর পরেও আরেকটি সেশন হয়েছিল, সেটা হলো 12তম সেশন। তবে সেই সেশনে কোনো সংবিধান রচনার কাজ সমাপ্ত হয়নি, সেখানে সিগনেচার এসব করা হয়েছিল। এবং সেটি হয়েছিল 24শে জানুয়ারি 1950। 24শে জানুয়ারি 1950 ফাইনাল একটা সেশন হয়েছিল। এই যে 12টা সেশন হয়েছিল, 11টা সেশন এবং লাস্টে একটা 12 নম্বর সেশন, এই সেশন হয়েছিল, এই সেশনগুলোতে একাধিক বৈঠক হয়েছিল। যেমন সংবিধান সভার প্রথম সেশন, যেটা 1949 সালের 9 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত হয়েছিল, সেই প্রথম সেশনের 3টে বৈঠক হয়েছিল। প্রথম সেশনের প্রথম বৈঠক হয়েছিল 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। কোনো একটি সভা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একজন সভাপতি দরকার। তাই ভারতের সংবিধানের যে সভা, সেই সভা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একজন সভাপতি প্রয়োজন ছিল। এবং প্রথম দিনের প্রথম বৈঠকে সভাপতি নির্বাচন করা হয় সচ্চিদানন্দ সিনহা। তিনি ছিলেন অস্থায়ী সভাপতি। তাকে বয়সের ভিত্তিতে সভাপতি নির্বাচন করা হয়, এবং এই প্রথম বৈঠকে 211 জন সদস্য ছিল। সংবিধান সভার দ্বিতীয় বৈঠক হয় 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে, এবং এই দ্বিতীয় বৈঠকে সভাপতি নির্বাচন করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। রাজেন্দ্র প্রসাদ এই ডক্টর সচ্চিদানন্দ সিনহার মতো অস্থায়ী সভাপতি ছিলেন না, তিনি ছিলেন নির্বাচিত স্থায়ী সভাপতি, এবং তিনি পরবর্তীকালে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। দ্বিতীয় বৈঠকে দুজন সহসভাপতি নির্বাচন করা হয়, একজন হলেন এইচ.সি. মুখার্জি, আরেকজন হলেন ভি.টি. কৃষ্ণমাচারী। সংবিধান সভার প্রথম অধিবেশনের তৃতীয় বৈঠক হয় 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। এই তৃতীয় অধিবেশনে জওহরলাল নেহেরু উদ্দেশ্য প্রস্তাব আনেন 8 অনুচ্ছেদের, অর্থাৎ 8 অনুচ্ছেদের একটি প্রস্তাব আনেন, যেটিকে উদ্দেশ্য প্রস্তাব বলা হয়। এই উদ্দেশ্য প্রস্তাব এই তৃতীয় অধিবেশনে আনা হয়, তৃতীয় বৈঠকে আনা হয় ঠিকই, কিন্তু এই তৃতীয় বৈঠকে পাশ করা হয় না। উদ্দেশ্য প্রস্তাব পাশ করা হয় 22 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে, এবং এই উদ্দেশ্য প্রস্তাব পরবর্তীকালে সংবিধানের প্রিয়াম্বেল হিসেবে পরিচিত হয়। অর্থাৎ এই উদ্দেশ্য প্রস্তাবে বর্তমানের প্রিয়াম্বেল। উদ্দেশ্য প্রস্তাব যখন জওহরলাল নেহরু 13 ডিসেম্বর এনেছিল, তখন তাকে বলা হয়েছিল যে দেশ ভাগের পর অনেক কিছু পরিবর্তন হবে, সিটের পরিবর্তন হবে, অনেক কিছু পরিবর্তন হবে। তাই উদ্দেশ্য প্রস্তাব পরবর্তীকালে পাশ করার জন্য তাকে বলা হয়েছিল, এবং তাই 22 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে উদ্দেশ্য প্রস্তাব পাশ হয়। সংবিধান সভায় 15 জন মহিলা ছিলেন। 15 জন মহিলা ছিলেন। তবে এই 15 জনের নাম মুখস্থ করার প্রয়োজন নেই, দু একজনের নাম মুখস্থ করলে হবে। তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট হলো রাজকুমারী অমৃত কৌর, কারণ তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী। তবে এটা মনে রাখতে হবে যে সংবিধান সভায় কতজন মহিলা ছিল, উত্তর হবে 15 জন মহিলা। এটি পরীক্ষার জন্য একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ডক্টর বি.আর. আম্বেদকর তিনি প্রথমে বাংলা থেকে নির্বাচন হন, কিন্তু 1947 সালে 15 আগস্ট যখন দেশ ভাগ হয়, তখন বাংলার কিছু অংশ পাকিস্তানের সাথে, আরও ক্লিয়ার করে বললে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যায়। ফলে এরপর ডক্টর বি.আর. আম্বেদকর বোম্বাই থেকে নির্বাচিত হন। বোম্বাই, যেটি বর্তমানে মুম্বাই নামে পরিচিত, তখনকার দিনে মুম্বাইকে বোম্বাই বলা হতো।
এই যে সংবিধান রচনা করা হয়েছিল, সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। পরীক্ষায় এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে সংবিধান রচনা করতে মোট কত সময় লেগেছিল, এবং মোট খরচ হয়েছিল 64 লাখ রুপি, ইন্ডিয়ান রুপি খরচ হয়েছিল সংবিধান রচনা করতে। সংবিধান ইংরেজি ভাষায় লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তিনি ইটালিয়ান শৈলীতে লিখেছিলেন। সংবিধান সভার রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, কিন্তু এর মধ্যে ওয়ার্কিং ডে ছিল 114 দিন, অর্থাৎ আসল কাজ করা হয়েছে 114 দিন ধরে। এবং আমাদের দেশের সংবিধানের চিহ্ন হলো হাতি। দেশীয় রাজ্যগুলো ভারতের সাথে যুক্ত করা হয়েছিল, এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলকে, এবং তিনি সেই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে তিনি পালন করেছিলেন। এই দায়িত্ব পালন করার জন্য যে বোর্ড তৈরি করা হয়েছিল তার সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, সচিব ছিলেন বিপি মেনন। তিনি দেশীয় রাজ্যগুলোকে ভারতের সাথে যুক্ত করার জন্য একটি নীতি ব্যবহার করেছিলেন। সেই নীতির নাম হলো গাজর ও লাঠি নীতি। অর্থাৎ যদি কোনো রাজ্য ভালোভাবে যদি যুক্ত হয় ভারতের সাথে তো ভালো, আর যদি যুক্ত হতে না চায়, গো ধরে বসে থাকে, তখন তাকে লাঠি মেরে ডান্ডা প্রয়োগ করে অর্থাৎ বল প্রয়োগ করে তাকে ভারতের সাথে যুক্ত করা হবে। এই নীতি হলো গাজর ও লাঠি নীতি। সংবিধান সভার সচিব ছিলেন M.R. আয়াঙ্গার। তবে এই গাজর ও লাঠি নীতি প্রয়োগ করে প্রায় বেশিরভাগ দেশীয় রাজ্যকে যুক্ত করে ফেলেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, কিন্তু 3টি রাজ্য যুক্ত করতে খুবই সমস্যা হয়েছিল। একটি হায়দ্রাবাদ, একটি জুনাগড় আর একটি কাশ্মীর। সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলোকে দক্ষতার সাথে যুক্ত করার জন্য তাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া অর্থাৎ লৌহ পুরুষ, ভারতের লৌহ পুরুষ বলা হয়। তাকে ভারতের বিসমার্কও বলা হয়। সংবিধানে মোট অধিবেশন হয়েছিল 11টি, তবে 12 নাম্বার একটি অধিবেশন হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। যদিও সংবিধান রচনার আসল কাজ সম্পন্ন হয়েছিল এই 11তম অধিবেশনের মধ্যেই। 12তম অধিবেশন 24শে জানুয়ারি 1950 সালে হয়েছিল। সংবিধান 26শে নভেম্বর 1949 সালে সম্পন্ন হয়, এবং এই দিন সংবিধানের সদস্যরা সিগনেচার করে এবং স্বীকার করে এই সংবিধানটিকে, এবং এই 24শে জানুয়ারি সংবিধান আংশিকভাবে চালু হয়। তবে সংবিধান রচনাও হয়ে গেছে, তাহলে সংবিধান কার্যকর পুরোপুরি কেন হলো না? এর একটা ঐতিহাসিক কারণ আছে। কারণ দেশ যখন পরাধীন ছিল তখন 1929 সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি জানানো হয়, এবং এই পূর্ণ স্বরাজের দাবি থেকেই 26শে জানুয়ারি 1930 সালে বর্তমান পাকিস্তানের লাহোরে রাভি নদীর তীরে জওহরলাল নেহেরু জাতীয় পতাকা উত্তোলন করে, পরাধীন ভারতে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এই 24শে জানুয়ারি এই দিনটিকে ওই দিনটিকে সম্মান জানানোর জন্য বা স্মরণ করার জন্য, তাই এই 26শে জানুয়ারি 1949 সালে সংবিধান সম্পূর্ণরূপে চালু করেনি। তাই 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান সম্পূর্ণরূপে চালু করা হয়। এর কারণ হলো এই ঐতিহাসিক এই দিনটিকে সম্মান জানানো বা স্মরণ করা। এই কারণে 26শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে হিসেবে পালন করা হয়। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।